এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 34 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 34 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 5.7 বলা হয়েছে মৌলিক উৎপাদকে প্রকাশ। আমরা আজকে শিখব যে কোনো সংখ্যাকে আমরা কিভাবে করে মৌলিক উৎপাদকে প্রকাশ করতে পারি। এটি করার জন্য আমাদের কিন্তু শুরুতে জানতে হবে যে মৌলিক উৎপাদক কি, অথবা মৌলিক সংখ্যাগুলো কি। তাই না? আমরা যদি মৌলিক সংখ্যাগুলোকে না চিনি তাহলে কিন্তু সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক উৎপাদকে প্রকাশ করতেও পারবো না। তাই না বন্ধুরা? তাহলে চলো একদম শুরুতে আমরা যদি মৌলিক সংখ্যা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 7। এখন দেখো তো তোমরা যে 7কে আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। আমরা একদম শুরুতে যেহেতু 1 রয়েছে, 1 দ্বারা যদি আমরা লক্ষ্য করি, দেখো তো 1 দ্বারা 7কে আমরা ভাগ করতে পারি কিনা। হ্যাঁ, আমরা কিন্তু 1 দ্বারা 7কে ভাগ করতে পারি, কারণ আমরা জানি 1 দ্বারা যে কোনো সংখ্যাকেই ভাগ করা যায়। আমরা 1 দ্বারা 7কে কয়বার ভাগ করতে পারি? আমরা কিন্তু 1 দ্বারা 7কে 7 বার ভাগ করতে পারি, তাই না? আমরা জানি 7 একে 7, তার মানে 1 দ্বারা কিন্তু 7কে আমরা ভাগ করতে পারি। এবারে 2 দ্বারা কি পারি? 2 দ্বারা কিন্তু আমরা 7কে ভাগ করতে পারি না, 3 দ্বারাও পারি না, 4 দ্বারাও পারি না, 5 দ্বারাও পারি না, 6 দ্বারাও পারি না। কিন্তু আবার 7 দ্বারা কিন্তু 7কে আমরা ভাগ করতে পারি, কারণ আমরা কিন্তু 7 দ্বারা 7কে একবার ভাগ করতে পারি, তাই না? আমরা জানি 7 একে 7, তাহলে আমরা এখানেও কিন্তু লিখতে পারি একটি 7। তাহলে দেখো আমরা কি দেখলাম এখানে, এই যে 7 রয়েছে, 7কে কিন্তু আমরা শুধুমাত্র 1 দ্বারা ভাগ করতে পারি এবং 7 দ্বারা ভাগ করতে পারি। এই দুটি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই কিন্তু আমরা 7কে ভাগ করতে পারবো না, তাই না? তাহলে এইখানে একটি বিষয় আমাদের বোঝা রয়েছে, সেটি হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো এবং এছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, সেই সংখ্যাগুলোকেই বলা হয় হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। আবারও যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো আমরা যে সংখ্যাগুলোকে, যেমন এই 7, হ্যাঁ, এই 7কে কিন্তু আমরা শুধুমাত্র 1 দ্বারা এবং 7 দ্বারা, এই দুটি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি না। তাহলে যে সমস্ত সংখ্যাগুলো এরকম 7-এর মতো রয়েছে, যেগুলোকে আমরা 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো এবং এছাড়া আর কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো না, সেই সংখ্যাগুলোকেই বলা হয় হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে দেখো, যদি আমরা আরেকটি সংখ্যা দেখি, যেমন ধরো আমরা ধরে নিচ্ছি 11। আমরা ধরে নিচ্ছি কি 11। 11কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু 11কে 1 দ্বারা ভাগ করতে পারবো, কারণ 11 একে 11। 1 দ্বারা তো যে কোনো সংখ্যাকেই ভাগ করা যায়, তাহলে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, এই জন্য লিখেছি 1। এবারে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, 2 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এর কোনো সংখ্যা দ্বারাই কিন্তু আমরা 11কে ভাগ করতে পারবো না। তোমরা যদি নামতা পড়ো তাহলে দেখবে যে কোনো ঘরের নামতায় আমরা কিন্তু 11কে পাবো না, ঠিক আছে? শুধুমাত্র 1-এর ঘরের নামতায় আমরা পেতে পারি 11 একে 11। এবং এই যে 11 রয়েছে, 11 দ্বারা কিন্তু আমরা 11কে ভাগ করতে পারি, কারণ আমরা জানি 11 একে 11। 11 দ্বারা 11কে কিন্তু একবার ভাগ করা যায়। তাহলে আমরা কোন কোন সংখ্যা দ্বারা 11কে ভাগ করতে পারি? 1 দ্বারা ভাগ করতে পারি এবং 11 দ্বারা ভাগ করতে পারি। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 1 দ্বারা ভাগ করতে পারি এবং এই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। এই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করতে পারি, এখানে যেহেতু 11 রয়েছে, অর্থাৎ 11কে 11 দ্বারা আমরা ভাগ করতে পারি। তাহলে এই যে 7 এবং এই যে 11, এই 7, 11 এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলোকে কিভাবে করে চিনতে পারি, বা মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা কিভাবে করে দিতে পারি? আমরা বলতে পারি যে সমস্ত সংখ্যাগুলো 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। তাই না বন্ধুরা? আশা করি তোমরা সকলেই মৌলিক সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবার বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা এখানে যদি একদম শুরুতে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কোনো সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ একটু আগে আমি তোমাদেরকে যে বিষয়টি বুঝিয়েছি, তাই না? যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ইত্যাদি মৌলিক সংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রত্যেকটি মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো এবং এই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে? যেমন 2কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো এবং 2 দ্বারা ভাগ করতে পারবো। এখানে 13 রয়েছে, 13কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো এবং 13 দ্বারা ভাগ করতে পারবো। 17কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো এবং 17 দ্বারা ভাগ করতে পারবো। এইভাবে করে আমরা কিন্তু 2টি করে সংখ্যা দ্বারাই এগুলোকে ভাগ করতে পারবো। এছাড়া এই 2টি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু আমরা এগুলোকে ভাগ করতে পারবো না, যার কারণে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এখানে তোমাদের একটি বিষয়
তোমাদের মাথায় কাজ করতে পারে, অর্থাৎ তোমাদের মনের মধ্যে কিন্তু একটি একটি প্রশ্ন জাগতে পারে যে এখানে এক কেন রাখা হলো না। কারণ এককেও তো আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না, শুধুমাত্র এক দ্বারা আমরা ভাগ করতে পারি। এখন দেখো এই প্রশ্নটি যদি তোমাদের মাথায় কাজ করে তাহলে এটির উত্তর আমরা কিন্তু এইখানে এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছি। দেখো এক কেন মৌলিক সংখ্যা নয়, কারণ হচ্ছে এখানে কি বলা হয়েছে, এক কোনো মৌলিক সংখ্যা নয় কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা এক। একের কিন্তু একটি মাত্র গুণনীয়ক আছে, অর্থাৎ এককে কিন্তু আমরা একটি মাত্র সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। এইখানে প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু আমরা দুটি করে সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, কিন্তু এককে আমরা একটি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, সেটা হচ্ছে কত, এক। এককে আমরা এক দ্বারা ভাগ করতে পারবো, এছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবো না। যার কারণে কিন্তু এককে আমরা মৌলিক সংখ্যা হিসেবে ধরে নিতে পারি না। ঠিক আছে, তাহলে এই সমস্ত সংখ্যাগুলো আমাদের মৌলিক সংখ্যা। এরপরে কিন্তু আরও অনেক সংখ্যা রয়েছে, এই 19-এর পরে কিন্তু আরও অনেক মৌলিক সংখ্যা রয়েছে। ঠিক আছে, আমাদের এখানে 19 পর্যন্ত দিয়ে বোঝানো হয়েছে। এরপরে দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় কেন। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি এবং বলা হয়েছে যে এই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা নয় যে সংখ্যাগুলো, সেগুলোকে আমরা কিভাবে করে বের করব। আমরা জানি যে মৌলিক সংখ্যাকে শুধুমাত্র দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এক দ্বারা ভাগ করা যায় এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এবং আর বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো তো এখান থেকে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। যেমন দেখো 4কে কি আমরা 1 এবং 4 এই দুটি ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করতে পারবো? হ্যাঁ, আমরা কিন্তু ভাগ করতে পারবো। 4কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? 1 দ্বারাও ভাগ করতে পারবো 4কে, 2 দ্বারাও ভাগ করতে পারবো, আবার 4 দ্বারাও ভাগ করতে পারবো। তাহলে এটি কিন্তু মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে কোনগুলো মৌলিক সংখ্যা নয়, তাহলে 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এই 4কে আমরা পেলাম। এরপরে দেখো তো 9 কি মৌলিক সংখ্যা? 9কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাই না? 1 দ্বারা ভাগ করতে পারি, 1 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, আবার 9 দ্বারাও ভাগ করতে পারি। অর্থাৎ আমরা সহজভাবে বুঝি যেগুলোকে আমরা দুটির বেশি সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো সেগুলোকেই কিন্তু আমরা মৌলিক সংখ্যা 9 হিসেবে ধরে নিতে পারবো, তাই না? অর্থাৎ যে সংখ্যাগুলো দুটির বেশি সংখ্যা দ্বারা ভাগ হবে সেগুলোই কিন্তু মৌলিক সংখ্যা নয়। যেমন 9কে কিন্তু আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 3 দ্বারা ভাগ করতে পারবো, 3 3 9, আবার 9 দ্বারাও ভাগ করতে পারবো, 9 1 9। তাহলে 9ও কিন্তু একটি মৌলিক সংখ্যা নয়, তাই না? এরপরে 21কে কি আমরা দেখো তো 1 এবং 21 এই দুটি সংখ্যা ছাড়া আর কি কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? হ্যাঁ, আমরা কিন্তু ভাগ করতে পারি। আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 7 21, তাই না? যার কারণে এটিও কিন্তু মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, এবারে 33কে কি আমরা 1 এবং 33 এই দুটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো? কারণ আমরা জানি কি, আমরা জানি যে ও যদি মৌলিক সংখ্যা হয়, অর্থাৎ 33কে যদি মৌলিক সংখ্যা হতে হয় তাহলে ওকে শুধুমাত্র 1 দ্বারা আমরা ভাগ করতে পারবো এবং 33 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? এছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। কিন্তু দেখো তো 33কে আমরা এই দুটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি কিনা? হ্যাঁ, আমরা কিন্তু ভাগ করতে পারি। আমরা কিন্তু 3 দ্বারা 33কে ভাগ করতে পারবো। হ্যাঁ, 3 দ্বারা 33কে ভাগ করলে হবে 11, 3 11 33। তার মানে এই 33 কিন্তু একটি মৌলিক সংখ্যা নয়, কারণ 33কে কিন্তু আমরা 1 এবং 33 এই দুটি সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, যার কারণে এটিও মৌলিক সংখ্যা নয়। এরপরে 37, এই 37কে কি আমরা 1 এবং 37 এই দুটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা এটিকে ভাগ করতে পারবো না। তোমরা যদি আলাদাভাবে দেখো, চেষ্টা করে ভাগ করার জন্য, তোমরা কিন্তু ভাগ করতে পারবে না কোনোভাবেই। হ্যাঁ, যদি আমরা ভাগ করতে না পারি তার মানে কি বুঝতে পারি, আমরা কিন্তু এই 37কে ধরে নিতে পারি এটি একটি মৌলিক সংখ্যা। আচ্ছা, যার কারণে আমরা এটিকে একটি গোল দাগ দিলাম না, আমরা গোল দাগ দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা নয়। এবারে 43কে কি আমরা ভাগ করতে পারবো? 43কেও কিন্তু আমরা 1 এবং 43 এই দুটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে এটিও মৌলিক সংখ্যা। এই জন্য আমরা এটিকেও গোল চিহ্ন দিব না। এরপরে রয়েছে 49কে কি আমরা ভাগ করতে পারবো? 49কেও কিন্তু আমরা 1 এবং 49 এই দুটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, তার মানে এটিও মৌলিক সংখ্যা। এরপর আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে মৌলিক সংখ্যা নয় কোনগুলো। এবারে দেখো এখানে রয়েছে 57 কি মৌলিক সংখ্যা? দেখো তো 1 এবং 57 এই দুটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এটিকে ভাগ করা যায় কিনা? হ্যাঁ, ভাগ করা যায়। আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা 3 দ্বারা 57কে ভাগ করলে উত্তর পাবো 19। ঠিক আছে, 3 দ্বারা কিন্তু 57কে ভাগ করা যায়, যার কারণে কিন্তু আমরা
এই 57কে বলতে পারি কি এটি মৌলিক সংখ্যা নয়, তাই না? যেহেতু ভাগ যায় অন্য সংখ্যা দ্বারা, যার কারণে এটি মৌলিক সংখ্যা নয়। এরপরে এখানে রয়েছে 59 কি মৌলিক সংখ্যা? 59কে আমরা দেখব যে 1 এবং 59 এই দুটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করতে আমরা পারবো না, ঠিক আছে? যার কারণে আমরা কি করব, আমরা এটিকেও ধরে নিতে পারি কি এটি একটি মৌলিক সংখ্যা নয়, তাই না? এটি মৌলিক সংখ্যা নয়, যার কারণে এটিকেও কিন্তু আমরা একটি গোল দাগ দিতে পারি। এবার দেখো এখানে রয়েছে 63কে কি আমরা ভাগ করতে পারবো? 63কে কিন্তু আমরা ভাগ করতে পারবো। কত দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে? 3 দ্বারা যদি 63কে ভাগ করি তাহলে হবে হচ্ছে আমাদের 21। তার মানে এটি কিন্তু মৌলিক সংখ্যা নয়। ও যদি মৌলিক সংখ্যা হতো তাহলে আমরা কত দ্বারা শুধুমাত্র ভাগ করতে পারতাম? 1 দ্বারা এবং 63 দ্বারা, তাই না? এই দুটি সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করতে পারতাম না। কিন্তু এই 63কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, যার কারণে কিন্তু 63 মৌলিক সংখ্যা নয়। এরপরে রয়েছে 67কে কি আমরা 1 এবং 67 এই দুটি সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না বন্ধুরা, যার কারণে এই 67 কি এটি একটি মৌলিক সংখ্যা। এই জন্য এটিকে কিন্তু আমরা একটু গোল চিহ্ন দিব না। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি যে এখানে কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। আমরা পাচ্ছি কি 4, 9, 21, 33, 57, 63 এগুলো মৌলিক সংখ্যা নয়। এখন আমাদের বলা হয়েছে যে কেন এগুলো মৌলিক সংখ্যা নয়। এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কারণ এই সংখ্যাগুলো 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। অথবা আমরা বলতে পারি এই সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্যান্য গুণনীয়ক রয়েছে, যার কারণে এগুলো মৌলিক সংখ্যা নয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয় তাহলে সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। দেখো আমাদের বলা হয়েছে যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয়, তাহলে যেমন হচ্ছে 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে বলা হয়েছে যদি এটি মৌলিক সংখ্যা না হয় তাহলে সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। তাহলে এই 4কে আমরা কিভাবে করে বানাতে পারি? একাধিক মানে একের বেশি মৌলিক সংখ্যার গুণ করে আমরা কিন্তু 4কে বানাতে পারি, এটি বলা হয়েছে। উদাহরণস্বরূপ আমাদের এখানে দেওয়া হয়েছে, দেখো এই দেখো যেমন আমরা দেখতে পাচ্ছি 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে এই 4কে আমরা কিভাবে করে মৌলিক গুলোকে গুণ করে কিভাবে 4 বানিয়েছি। দেখো আমরা দেখতে পাচ্ছি 2 কিন্তু একটি মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, এখানে 2ও কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে এই মৌলিক সংখ্যাগুলোকে গুণ করে কিন্তু আমরা 4 বানিয়েছি। আবার দেখো 6 এটি কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে বানিয়েছি? আমরা কিন্তু 2 এবং 3কে গুণ করে 3 দুগুণ বানিয়েছি 6। এই দেখো এই 2ও কিন্তু মৌলিক সংখ্যা এবং 3ও মৌলিক সংখ্যা। অর্থাৎ যেগুলো মৌলিক সংখ্যা নয় সেগুলোকে আমরা কিভাবে করে বানাতে পারি? সেগুলো কিন্তু মৌলিক সংখ্যা গুণ করে করে আমরা এই সংখ্যাটিকে বানাতে পারি, ঠিক আছে? দেখো এখানে কিন্তু আমাদের কিছু উদাহরণ দেয়া রয়েছে। হ্যাঁ, এই দেখো এখানে আমরা 8 কিভাবে বানিয়েছি মৌলিক সংখ্যা দ্বারা। এখানে আমরা 2 এর সাথে প্রথমে গুণ করেছি 4কে, আমরা জানি 4 দুগুণ 8। এবার 2 যেহেতু মৌলিক সংখ্যা কিন্তু এখানে 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, যার কারণে এইটিকে আবার আমরা ভাঙিয়েছি। দেখো এই 2 এখানে রয়েছে, গুণ রয়েছে, এখানে গুণ দিয়েছি। এবারে এখানে যে 4 রয়েছে 4কে আমরা কিভাবে মৌলিক সংখ্যা দ্বারা ভাঙিয়েছি? যেহেতু 2 মৌলিক সংখ্যা এই জন্য 2 এর সাথে আমরা আবারও 2কে গুণ করেছি, 2 দুগুণ হয়ে গেল 4। এইভাবে করে কিন্তু আমরা এখানে এই সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে আমরা কিন্তু মৌলিক সংখ্যা তৈরি করতে পারি, ঠিক আছে? এখন দেখো এখানে আরেকটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে এই পদ্ধতিকে বলা হয় মৌলিক উৎপাদকে প্রকাশ। তার মানে এই যে মৌলিক সংখ্যাগুলোকে আমরা গুণ করে করে একটি সংখ্যা তৈরি করতেছি, এইগুলোকেই বলা হয় হচ্ছে মৌলিক উৎপাদকে প্রকাশ। প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক উৎপাদক। অর্থাৎ এই যে সংখ্যাগুলোকে আমরা গুণ করে করে আমরা এই 8কে বানিয়েছি এখানে, অথবা যে সংখ্যাগুলোকে গুণ করে আমরা এখানে 6কে বানিয়েছি, এই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে মৌলিক উৎপাদক। এবারে এই বিষয়টিকে যদি আরেকটু সুন্দরভাবে তোমরা বুঝতে চাও তাহলে আমরা আরেকটু নিচে যদি লক্ষ্য করি তাহলে আশা করি সেখানে তোমরা আরও সুন্দরভাবে এটিকে বুঝতে পারবে। একটু নিচে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এই প্রত্যেকটি সংখ্যাকে আমাদের ভাঙাতে হবে। কি দ্বারা ভাঙাতে হবে? মৌলিক সংখ্যা দ্বারা ভাঙাতে হবে। মৌলিক সংখ্যা দ্বারা ভাঙিয়ে ভাঙিয়ে এইভাবে করে কিন্তু গুণ করে করে আমাদের প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা 1 নম্বরে যেহেতু দেখতে পাচ্ছি এখানে 12, এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই মজার, কিন্তু যদি তোমরা ভালো করে বুঝতে পারো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব সহজেই তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। 1 নম্বরে যেহেতু আমাদের বলা হয়েছে 12, আমরা তাহলে 1 নম্বর দিয়ে কি লিখতে পারি?
এক নম্বরে যেহেতু 12 রয়েছে, আমরা 1 নম্বর দিয়ে লিখলাম 12। এখন দেখো আমরা নিচে আবারও 12 লিখে আমরা এইরকম একটি চিহ্ন দেব, ঠিক আছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা জানি যে মৌলিক সংখ্যা শুরু হয় কোন সংখ্যা দিয়ে? 2 থেকে কিন্তু শুরু হয়, তাই না? 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 5 একটি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো কিন্তু শুরু হয় 2 থেকে। 1কে কিন্তু আমরা মৌলিক সংখ্যার ভিতরে ধরিনি, তাই না? কারণ 1 মৌলিক সংখ্যা নয়। তাহলে যেহেতু 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হয়, তাহলে আমরা 2 থেকে দেখতে দেখতে যাব যে 2 দ্বারা 12কে আমরা ভাগ করতে পারি কিনা। যদি আমরা 2 দ্বারা 12কে ভাগ করতে পারি তাহলে ভাগ করব, আর যদি 2 দ্বারা না পারি তাহলে 2 এর পরে রয়েছে কি? 2 এর পরে রয়েছে 3। 3 দ্বারা দেখবো যে 3 দ্বারা 12কে ভাগ করা যায় কিনা। যদি 3 দ্বারা ভাগ করতে না পারি তাহলে দেখবো আমরা 3 এর পরে মৌলিক সংখ্যা রয়েছে কি? 5, তাই না? 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু 5 মৌলিক সংখ্যা। তাহলে 3 দ্বারা যদি ভাগ না যায় তাহলে আমরা দেখবো যে 5 দ্বারা ভাগ করা যায় কিনা। এইভাবে করে কিন্তু আমরা দেখতে দেখতে যাব, যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যা দ্বারাই কিন্তু আমরা ওকে ভাগ করব। আচ্ছা, একদম শুরুতে আমরা কি করব? আমরা কিন্তু ছোট সংখ্যা অর্থাৎ 2 দ্বারা কিন্তু শুরু করব, ঠিক আছে। তাহলে 2 দ্বারা কি 12কে আমরা ভাগ করতে পারবো? আমরা কিন্তু 2 দ্বারা 12কে ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 6 দুগুণ 12, তাই না বন্ধুরা? যেহেতু 2 দ্বারা ভাগ যায়, যার কারণে আমরা এখানে লিখে দেবো 2। এবং আরেকটি বিষয় দেখো, একটি মজার বিষয় এখানে আমরা যদি একটু শেখার চেষ্টা করি, দেখো সেটি হচ্ছে 2 দ্বারা আমরা যে কোনো জোড় সংখ্যাকে ভাগ করতে পারবো। তাহলে একটি সংখ্যা যত বড়ই হোক না কেন, সেটি যদি জোড় হয় তাহলেই কিন্তু আমরা 2 দ্বারা সেটিকে ভাগ করতে পারবো। এখন একটি বড় সংখ্যা জোড় কিনা, সে কি জোড় নাকি বিজোড়, এটি আমরা কীভাবে করে বুঝতে পারবো? একটি সংখ্যা যত বড়ই হোক না কেন, যেমন ধরো আমরা এখানে ধরে নিচ্ছি যে এখানে একটি সংখ্যা রয়েছে 5246। এই সংখ্যাটি কিন্তু অনেক বড় একটি সংখ্যা, তাই না? তাহলে এই সংখ্যাটিকে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, এটা আমরা কীভাবে করে বুঝবো? এই সংখ্যাটি যত বড়ই হোক না কেন, এর শেষে যে অঙ্কটি রয়েছে, যেমন দেখো শেষে কিন্তু রয়েছে 6, আমরা শুধু শেষের অঙ্কটিকে লক্ষ্য করব। এই যে 6 রয়েছে, এই 6 কি জোড় না বিজোড়? আমরা জানি 6 কিন্তু জোড়। 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড়, তাই না? তাহলে 6 যেহেতু জোড়, তার মানে এই পুরো সংখ্যাটি কিন্তু জোড়। আবার যদি এই 6-এর জায়গায় 5 থাকতো, আমরা জানি 5 কি? 5 জোড় নাকি বিজোড়? হ্যাঁ, 5 কিন্তু বিজোড়। তাহলে এই পুরো সংখ্যাটি আমরা ধরে নিব বিজোড়, অর্থাৎ শেষের অঙ্কটি যদি জোড় হয় তাহলে পুরো সংখ্যাটি জোড় হবে, আর শেষের অঙ্কটি যদি বিজোড় হয় তাহলে পুরো সংখ্যাটি কিন্তু বিজোড় হবে। খুবই সহজ কিন্তু। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 12, 12 শেষে রয়েছে 2। 2 যেহেতু জোড় সংখ্যা, তার মানে কিন্তু এই জোড় সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, অর্থাৎ যত বড় জোড় সংখ্যাই হোক না কেন তাকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 12কে যেহেতু 2 দ্বারা ভাগ যায়, এই জন্য আমরা এইখানে লিখে দেবো 2। এখন 2 দ্বারা 12কে ভাগ করলে আমরা কত পাই? আমরা জানি 6 দুগুণ 12। আমরা যেহেতু ভাগ করলে 6 পাই, এই জন্য 6কে আমরা লিখে দেবো এইখানে। এবারে দেখো 12 কিন্তু ছোট হয়ে গেল, এবারে 6। এবারে এইখানে আমরা ঠিক একই রকমভাবে একটি দাগ দিব, হ্যাঁ। এবার আমরা 6কে ভাগ করবো, আগে যেমন 12কে ভাগ করেছি, এবার আমরা 6কে ভাগ করব। 6কে আমরা ঠিক একই রকমভাবেই দেখতে দেখতে যাবো যে 2 দ্বারা প্রথমে ভাগ করা যায় কিনা। যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে করবো, আর না হলে 2 এর পরে আমরা 3 দ্বারা ভাগ করব। তারপরে 3 দ্বারা ভাগ না গেলে আমরা 5 দ্বারা ভাগ করবো। এইভাবে করে আমরা দেখতে দেখতে যাব। 2 দ্বারা কি 6কে ভাগ যায়? হ্যাঁ, 2 দ্বারা কিন্তু 6কে ভাগ যায়, কারণ আমরা জানি 3 দুগুণ 6, তাই না? 2 দ্বারা যেহেতু ভাগ যায়, এই জন্য আমরা এখানে লিখব 2। 2 দ্বারা 6কে ভাগ করলে আমরা পাই 3 দুগুণ 6, অর্থাৎ ভাগ করলে পাই আমরা 3, আমরা এখানে লিখে দেবো 3। এবারে আমরা ঠিক একই রকমভাবে আবারও একটি দাগ দেবো। এখন আমরা 3কে ভাগ করব, হ্যাঁ। 3কে কি আমরা প্রথমে যেহেতু 2 রয়েছে, 2 দ্বারা কি আমরা 3কে ভাগ করতে পারবো? পারবো না, কারণ 2 এর ঘরের নামতে কিন্তু 3 নেই। যখন আমরা 2 দ্বারা ভাগ করতে না পারবো, তখন আমরা কত দ্বারা ভাগ করব? 2 এর পরে রয়েছে কি? 3। 3 দ্বারা কিন্তু ভাগ করবো। 3 দ্বারা কি আমরা 3কে ভাগ করতে পারবো? হ্যাঁ, পারবো, কারণ আমরা জানি 3 একে 3, যেহেতু 3 দ্বারা ভাগ করা যাবে, যার কারণে এখানে লিখে দেবো আমরা 3। এখন দেখো 3 দ্বারা 3কে ভাগ করলে হয় 3 একে 3, অর্থাৎ আমরা পাই হচ্ছে 1। যখন আমরা ভাগ করতে করতে শেষে গিয়ে 1 পাবো, তখন কিন্তু আমরা আর ভাগ করব না, অর্থাৎ এখানে এসে কিন্তু আমরা ভাগটাকে শেষ করে দেব, ঠিক আছে। আমাদের আর ভাগ করার দরকার নেই। যত বড় অঙ্কই হোক, ভাগ করতে 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 একটা সময় কিন্তু আমরা 1 পেয়ে যাব, তখন আমরা আমাদের ভাগটাকে এখানেই শেষ করে দেব। আচ্ছা, এবারে দেখো আমরা এই যে পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি 2, 2, 3, 1, এই প্রত্যেকটি সংখ্যাই কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে। আমরা পাশে যে সংখ্যাগুলোকেই পাবো না কেন, এগুলো কিন্তু আমরা মৌলিক সংখ্যাই পাবো। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করে দিই, আমরা দেখো এখানে যদি আমরা গুণ করি 2,
এরপর এখানে রয়েছে 2 আমরা লিখলাম 2, এরপরে গুণ দিয়ে এখানে রয়েছে আরেকটি 2 আমরা লিখে দিলাম আবারও 2, এরপর আবার গুণ দিলাম, এখানে রয়েছে 3 আমরা লিখলাম 3। এরপরে এই যে 1 রয়েছে, 1কে কিন্তু আমরা চাইলে লিখতেও পারি আবার না লিখতেও পারি, কারণ 1-এর সাথে আমরা যাকেই গুণ করবো না কেন উত্তর কিন্তু সেটিই হবে, যার কারণে 1কে আমরা না লিখলেও কোনো সমস্যা নেই। এবারে দেখো আমরা একটি সমান সমান চিহ্ন যদি দিই, এখন এই গুণগুলোকে যদি আমরা করি, দেখো তো কত হয়। এই গুণফলটাকে যদি আমরা বের করি, 2-এর সাথে 2কে গুণ করলে হয় 2 × 2 = 4, 4-এর সাথে আমরা এই 3কে যদি আমরা গুণ করি তাহলে হয় 3 × 4 = 12। দেখো আমাদের এই 12-এর সাথে কি মিলেছে? হ্যাঁ, আমাদের কিন্তু 12-এর সাথে মিলে গেছে, আমরা মোট পাচ্ছি 12। তাহলে 12-র যখন আমরা মৌলিক উৎপাদক 12কে যখন মৌলিক উৎপাদকে আমরা প্রকাশ করলাম তখন আমরা কি পেলাম? 2 × 2 × 3। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখবো ঠিক এই কথাটিকেই কিন্তু লিখবো। হ্যাঁ, 12 আমরা একটু উল্টোভাবে লিখতে পারি, অর্থাৎ আমরা এই 12কে কিন্তু আমরা শুরুতে লিখতে পারি, যেহেতু এখানে আমাদের 12 রয়েছে আমরা এই জন্য শুরুতে লিখলাম 12 = 2 × 2 × 3। ঠিক আছে, তাহলে এগুলোকে গুণ করলে আমরা কিন্তু 12 পাবো। আশা করি তোমরা সকলেই খুবই সহজে এই অঙ্কটিকে বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে যদি আমরা আরেকটা অঙ্ককে এখান থেকে সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে আমাদের 3 নম্বরে বলা হয়েছে 35। আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে 3 নম্বরে আমাদের বলা হয়েছে 35। ঠিক আছে, এবারে 35-এর যে মৌলিক উৎপাদকগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা কি করব? শুরুতে লিখব 35, এবার আমরা এরকম একটি দাগ দেব। এখন আমরা দেখব কি আমরা 35-কে 2 দ্বারা ভাগ করতে পারি কিনা, তাই না? একদম শুরুতে যেহেতু 2 রয়েছে আমরা 2 দ্বারা দেখব যে ভাগ করা যায় কিনা। দেখো তো শেষে 35-এর শেষে রয়েছে কত? শেষে রয়েছে 5। 5 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 5 কিন্তু বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, আমরা জানি। তাহলে 2 দ্বারা যদি ভাগ করতে না পারি, 2 এর পরে রয়েছে কে? 3। 3 দ্বারা কি আমরা 35-কে ভাগ করতে পারবো? 3 দ্বারাও কিন্তু আমরা 35-কে ভাগ করতে পারবো না, কারণ আমরা জানি 3 10 হয় 30, 3 11 33, 3 12 36, অর্থাৎ 35-কে আমরা কিন্তু 3-এর ঘরের নাম তার মধ্যে পাচ্ছি না, অর্থাৎ 3 দ্বারা কিন্তু আমরা 35-কে ভাগ করতে পারবো না। তাহলে 3 দ্বারা যদি না পারি, এরপরে কে রয়েছে? 3-এর পরে রয়েছে কিন্তু 5। 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু আমরা জানি মৌলিক সংখ্যাগুলো দ্বারা কিন্তু এখানে ভাগ করতে হয়, তাই না? তাহলে 5 দ্বারা যদি আমরা এবারে লক্ষ্য করি, দেখো 5 দ্বারা কিন্তু 35-কে আমরা ভাগ করতে পারি, কারণ আমরা জানি 5 7 35, যেহেতু 5 দ্বারা ভাগ যায় যার কারণে এখানে আমরা লিখবো 5। এবারে 5-এর সাথে 5কে যদি 5 দ্বারা যদি আমরা 35-কে ভাগ করি তাহলে হয়ে যায় 5 7 35, অর্থাৎ ভাগ করলে আমরা পাচ্ছি 7। আমরা এখানে লিখে দেবো 7। এবারে দেখো তো এই যে 7 পাচ্ছি, 7কে কি আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি কিনা? আমরা কিন্তু 2 দ্বারা 7কে ভাগ করতে পারবো না, 3 দ্বারা পারবো না, 5 দ্বারা পারবো না, 7 দ্বারা পারবো। কারণ হচ্ছে কি? কারণ এই 7 কিন্তু নিজেও একটি মৌলিক সংখ্যা, তাই না? তাহলে 7কে কিন্তু আমরা শুধুমাত্র 7 দ্বারা ভাগ করতে পারবো, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে আমরা এখানে লিখে দেবো 7। 7কে 7 দ্বারা ভাগ করলে হয়ে যায় 7 1 7, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 1। আমরা জানি যখন আমরা গুণ করতে করতে এখানে এসে 1 পেয়ে যাব তখন কিন্তু আমাদের আর গুণ করতে হবে না, তাই না? এখন দেখো এইখান থেকে আমরা মৌলিক উৎপাদক পাচ্ছি কি কি? এই পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি 5 7 এবং 1, এগুলো হচ্ছে কি 35-এর মৌলিক উৎপাদক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 35 সমান সমান আমরা কি লিখতে পারি? 5 × 7 × 1। এই 1কে আমরা লিখতেও পারি, আবার যদি গুণ 1 না লিখতে চাই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এখন দেখো তো এগুলোকে গুণ করলে আমরা 35 পাই কিনা? 5-এর সাথে 7কে গুণ করলে হয় 5 7 35, এবং 35-এর সাথে যদি আরও 1কে গুণ করি তাহলে 35 1 35ই হয়ে যায়, তাই না? তাহলে কিন্তু আমরা 35-এর যে মৌলিক উৎপাদক সেগুলোকে আমরা পাচ্ছি কি? দেখো মৌলিক উৎপাদক বের করে আমরা কি কি পাচ্ছি? 5 × 7 × 1। তাহলে আমরা উত্তর দিয়ে লিখতে পারি 35 সমান সমান 5 × 7 × 1। ঠিক আছে, এইভাবে করে কিন্তু তোমরা এখানে যে কয়টি অঙ্ক রয়েছে প্রত্যেকটি সংখ্যার তোমরা যে মৌলিক উৎপাদকগুলো রয়েছে, অর্থাৎ যে কোনো সংখ্যাকে কিন্তু তোমরা এইভাবে করে মৌলিক উৎপাদকে প্রকাশ করতে পারো। আশা করি তোমরা সকলেই এগুলো বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা এখানে প্রত্যেকটি অঙ্ককে কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়মেই সমাধান করবে। ঠিক আছে, তোমরা যদি সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোনোটি সমাধান করতে অসুবিধে হয় তাহলে সেটিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে সেগুলোকেও সমাধান করে দেখাবো। এরপরে দেখো এখানে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে মৌলিক উৎপাদকে প্রকাশের উপায়, অর্থাৎ আমি যেভাবে করে তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে করে আমরা মৌলিক উৎপাদকে প্রকাশ করতে পারি সেই বিষয়টি কিন্তু আমাদের এখানে
দেখানো হয়েছে, তাই না? এখানে বলা হয়েছে, দেখো এখানে একটি মেয়ে শিশুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সে বলেছে 2, 3 ইত্যাদি মৌলিক সংখ্যা দ্বারা ডান পাশের সংখ্যাটিকে ভাগ করি এবং তা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। যেমন 12কে যখন আমরা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করলাম তখন পাচ্ছি হচ্ছে 2 গুণ 2 গুণ 3। অর্থাৎ এই গুণটাকে যখন আমরা সমাধান করব তখন আমরা কিন্তু মোট পাবো 12। দেখো 2 এর সাথে 2কে গুণ করলে হয় 2 2 4, 4 এবং এই 3 মিলে হয় 3 4 12, তাই না? অর্থাৎ আমি যেভাবে করে তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি ঠিক সেই বিষয়টি কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে। আশা করি এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় আজকে শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার সমাধান যে কোনো মুহূর্তে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।